যত রকমের দুর্নীতি আছে, এই দুর্নীতিবাজ তৃণমূল। অতএব এখন দিল্লিতে যে কার যে পায়ে ধরবে, দিদি খুব ভালো হয়েছে। কেন ওয়াকফ নিয়ে আপনি দিল্লিতে যাওয়ার কথা বলেছিলেন, এসআইআর নিয়ে আপনি দিল্লিতে যে আন্দোলন করছেন, এটা একটা দিকে খুব ভালো। আপনি কথা ঝাল করে দিয়ে ছাড়বেন পুরো বাংলার জনগণকে, বাংলার শিক্ষিত সমাজকে, বাংলার ছাত্র যুবদেরকে, বাংলার প্রতিটা স্তরের নাগরিকদেরকে রাস্তায় নামিয়ে ছাড়বে। এসআইআর নিয়ে দিদিমণি ঠিক একটা সুন্দর নাটক তৈরি। শিক্ষা শেষ, স্বাস্থ্য শেষ, কর্মসংস্থান শেষ। বাংলার মানুষের কানে দুর্নীতির আইপ্যাক থেকে শুরু করে আর যে যাই বলুন না কেন, কোনো সংস্থার উপরে আর ভরসা রাখছেন না। দিদিমণি নিজে ময়দানে নেমে পড়ে নাটকটা শুরু করেন। আপনারা দেখছেন D9 বাংলা, আর আমি আনসার আলী। এই মুহূর্তে আছি উত্তর 24 পরগনা জেলা সম্পাদক কুতুবউদ্দিন ফতেহির সঙ্গে। হ্যাঁ, আপনারা জানেন ইতিমধ্যে মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে দরবার শুরু করেছে। এর আগেও তিনি বহুবার দিল্লিতে গিয়েছেন। সেখানে দেখা গিয়েছে রাজ্য সরকার যখন কোনো বিড়ম্বনায় পড়েছেন কিংবা চুরির দায়ে অভিযুক্ত হয়েছেন কোনো নেতা মন্ত্রী, দরবার করতে গিয়েছেন দিল্লিতে। এখন বর্তমান পরিস্থিতিতে এসআইআর নিয়ে রাজ্য সরকার প্রচন্ড বিড়ম্বনায় আছে। সেই সঙ্গে ওয়াকফ আন্দোলনে যে দ্বিচারিতা মানুষের কাছে তিনি করেছেন, তার জন্য কিছুটা সুরাহা পাওয়ার জন্য, মানুষকে দূরে ফেলে দেওয়ার জন্য তিনি দিল্লি গিয়েছেন, এমনটাই মনে করছেন আমাদের বাদুড়িয়ার অবজারভার এবং রাজ্য নেতা কুতুবউদ্দিন ফতেহি। দেখুন বিস্তারিত ঠিক তিনি কি বলেছেন। হঠাৎ করেই দেখা গেল দিদির দিল্লি যাত্রা। কি উদ্দেশ্য থাকতে পারে এবং কেন গেলেন, বিস্তারিত যদি সাধারণ মানুষের বদলে বলেন। দেখুন, আজকের দিদিমণি পশ্চিম বাংলা থেকে দিল্লিতে যে গেছেন, বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন চ্যানেল, বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকম ভাবে খবর দেখাচ্ছেন। আজকের এসআইআর এর যে বিষয়টা আছে, এটা নিয়ে ঠিক ওয়াকফ যেমন বাংলার মানুষকে ধোঁকা দিয়েছেন, দ্বিচারিতা করেছেন, সিএ নিয়ে যেভাবে ধোঁকা দিয়েছেন, দ্বিচারিতা করেছেন, এসআইআর নিয়ে দিদিমণি ঠিক একটা সুন্দর নাটক তৈরি করছেন। এই দিল্লি যাত্রা আমি মনে করি দিদিমণি একটা নাটক ছাড়া দ্বিতীয় কিছু নয়। আপনি ভাবুন তো, কেরল গভর্নমেন্ট এসআইআর হতে দিল না। নির্বাচন কমিশনের বাপের ক্ষমতা আছে কেরলে যে এসআইআর করবে। দিল্লির গভর্নমেন্টের বাপের ক্ষমতা আছে কেরল রাজ্যে যে এসআইআর করবে। কর্ণাটক, তামিলনাড়ু, বিভিন্ন রাজ্যে এসআইআর হয়নি। কেন? সেই রাজ্যের প্রশাসনিক সরকারে যারা আছে তারা চাইনি। আমার পশ্চিম বাংলার দিদিমণি তিনি জানতেন যে আমি একটা সুন্দর নাটক করার সুযোগ পেলাম। শিক্ষা শেষ, স্বাস্থ্য শেষ, কর্মসংস্থান শেষ। বাংলার মানুষের কানে দুর্নীতির আওয়াজ, বাংলার মানুষের নাকে দুর্নীতির গন্ধ পৌঁছে গেছে। অতএব আগামী দিন বাংলার জনগণ, বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষ, শিক্ষিত সমাজ, চাকরিজীবী থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে কেউ আমার পক্ষে আর থাকবে না। এটা দিদিমণি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এটা বোঝার কারণে তিনি এই আইপ্যাক থেকে শুরু করে আর যে যাই বলুন না কেন, কোনো সংস্থার উপরে আর ভরসা রাখছেন না। দিদিমণি নিজে ময়দানে নেমে পড়ে নাটকটা শুরু করলেন। দেখলেন না দিল্লিতে যে কিভাবে প্রশাসনের সামনে কাপড়টা উঁচু করে দেখাচ্ছে যে আমি এক পোশাকে চলে এসেছি। দিদি, আপনাকে কেউ মানা করেছিল যে আপনি সুন্দর ড্রেস পরে যাবেন না? আবার যাদেরকে নিয়ে গেছে তাদেরকে নিয়ে সব নাম ধরে ধরে কত সুন্দরভাবে নাটকটা সাজিয়েছে কালো একটা পরে। ইনি এত বড় দ্বিচারিতা বাংলার মানুষের সঙ্গে করছে এসআইআর নিয়ে,
এই রাজ্যের একমাত্র বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব তিনি বললেন বিধানসভায় বিল পাশ হোক, বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা হোক, দিদিমণি করলেন না, বিল পাশ করলেন না। এসআইআর এর জন্য কর্মী নিয়োগ করলেন। এমনি স্কুলে শিক্ষক নেই, তার উপরে শিক্ষক মশাই মাস্টার সাহেব যে কটা ছিল তাদেরকে এসআইআর এর কাজে ঢুকিয়ে দিল। শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ ধ্বংস যাতে হয়ে যায়, শিক্ষা ব্যবস্থা যাতে শেষ হয়ে যায়, তার প্ল্যান নিল। এই দিদিমণিকে এসআইআর এর জন্য সিও দপ্তরে আমি নিজে উপস্থিত হয়েছিলাম। সিও সাহেব বলছেন 1000 কর্মী নিয়োগ করার কথা বলেছিলাম, যেমন বিহারে নিয়োগ করেছে, কিন্তু এই দিদিমণি সেটা হতে দেননি, সেটা হয়নি। ঠিক আছে, দিদিমণি যাদেরকে দিয়ে করাচ্ছেন তাদেরকে নিয়েই আমরা করছি। স্কুল শিক্ষক, বিভিন্ন সরকারি চাকরিজীবী, তাদেরকে বিভিন্ন বিডিও অফিস এবং গ্রামে যে সমস্ত বিএলআরও আছে তাদেরকে দিয়ে বসিয়ে সেইভাবে কাজ করছে, ভালো জিনিস। কিন্তু সেই বিএলওরা মুসলেকা দেওয়ার পরেও আমাদের বিডিও অফিস, ডিএম অফিসে যারা বসে আছে তাদেরকে দিয়ে এই দিদিমণি প্ল্যান মাফিক বাংলার মানুষকে রাস্তায় নামিয়ে দিলেন, বাংলার জনগণকে হাতে ব্যাগ ধরিয়ে দিলেন। একবার বিডিওতে যাও, একবার পঞ্চায়েতে যাও, একবার এখানে যাও, টেনশন টেনশন বাড়িয়ে দিলেন। অর্থর তো তসরুপ হচ্ছে, কিন্তু অর্থ শুধু নয় তো, অর্থ যাচ্ছে, সময় যাচ্ছে, হ্যারাসমেন্ট হতে হচ্ছে। বাংলার মানুষকে রাস্তায় নামানোর মূল কাজটা যিনি কারিগর, তার নাম হচ্ছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তিনি এই কাজটা করছেন বিজেপির পালে হাওয়া তোলার জন্য। নির্বাচন কমিশনারকে দায়ী করে, নির্বাচন কমিশনারকে দোষ দিয়ে এই ধরনের কার্যকলাপগুলো হচ্ছে, এটা ক্লিয়ার। আপনি দেখুন না, গত কয়েকদিন আগে পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব সন্দেশখালীর কিছু মা, কিছু বোন, কিছু ভাই, কিছু বাবাজিদেরকে নিয়ে নির্বাচন কমিশনারে হাজির। কেন? বেঁচে আছে তাকে মৃত্যু লিখে দিয়েছে। আবার বাপ মৃত্যু হয়ে গেছে, সন্তান নট ইন্ডিয়ান সিটিজেন। এই হিম্মত আছে নির্বাচন কমিশনারকে দেওয়ার? হিম্মত নেই। যখন নির্বাচন কমিশনারের দপ্তরে নওশাদ সিদ্দিকী হাজির হলেন, কমিশনারের সিও সাহেব বলছেন, সিওর যিনি হেড সিও অফিসের, তিনি বলছেন যে না, আমরা জানিই না। তাহলে এগুলো কারা করছে? অল ওভার পশ্চিমবাংলায় বেশিরভাগ পঞ্চায়েত কাদের দখলে, বিডিও কাদের দখলে, জেলা পরিষদ কাদের দখলে, ব্লক অফিস কাদের দখলে? সবটাই তৃণমূলের দখল। কিন্তু তারাই তো পঞ্চায়েতের বাইরে লিস্ট টাঙিয়ে দিচ্ছেন নট ইন্ডিয়ান সিটিজেন। তারা জানে না এই হিন্দু মুসলমানের খেলা এই দিদিমণি শুরু করেছেন। মানুষকে বেনাগরিক বানানোর চক্রান্ত, আরএসএস এর কাছে ভালো হওয়ার চক্রান্ত এবং ভালো হওয়ার প্ল্যান প্রোগ্রাম এই দিদিমণি নিয়েছেন। তাই বাংলার জনগণকে বলুন, এই দিল্লিতে যাওয়ার যে নাটক, এই নাটক দেখে ভুলে যাবেন না। এই নাটকটা ভালো করে দেখতে থাকুন, এর আসল রহস্যটা কি বেরিয়ে আসবে। আজকের দিনে, আজকের ডেটে খবর আছে দিদিমণি নাকি সুপ্রিম কোর্টে একজন লয়ার হিসাবে দাঁড়াবেন এসআইআর নিয়ে। আরে আপনার লয়ার সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে কেন? আপনি তো একটা গভর্নমেন্টের মানুষ, আপনি তো একটা গভর্নমেন্ট পরিচালনা করছেন, আপনি পারতেন না কলিকাতায় বসে বিধানসভার মধ্যে এই বিলটাকে বাতিল করতে? আপনি পারতেন না? সব পারতেন, কিন্তু আপনি করেননি। কারণ আপনি দিল্লিতে যাবেন প্ল্যানটা করে রেখেছিলেন। আপনি এখানে অফিসার নিয়োগ করে এখানে মানুষদেরকে দিয়ে গন্ডগোল পাকিয়ে দিয়ে, আর এই গন্ডগোলটাকে নিয়ে দিল্লিতে যেয়ে খাড়া করবেন, এটার প্ল্যান নিয়েছিলেন। তবে দিদি,
খুব ভালো হয়েছে। কেন ওয়াকফ নিয়ে আপনি দিল্লিতে যাওয়ার কথা বলেছিলেন, এসআইআর নিয়ে আপনি দিল্লিতে যে আন্দোলন করছেন, এটা একটা দিকে খুব ভালো, আপনি কথা রেখেছেন। কেন বাংলার মুসলমান সমাজ তারা তাদের বাপদাদার কবর চলে গেল, তখন তারা কলিকাতার রাজপথে কাঁদতে চেয়েছিল, আপনি কাঁদতে দেননি। আর আপনি কলিকাতায় না কান্না করে আপনি দিল্লিতে যে কাঁদছেন, এটাও একটা ভালো দিক। যাক, এই নাটকটা খুব ভালো হচ্ছে এবং বাংলার জনগণ দেখছে আর হাসছে। দিদি আগামী দিন হাসির একটা খোরাক হয়ে গেল, আপনাকে আমি বলে রাখলাম। এর আগে এবং এই দিদিমণি এই পুরো বাংলাটাকে নাঝাল করে দিয়ে ছাড়বে। পুরো বাংলার জনগণকে, বাংলার শিক্ষিত সমাজকে, বাংলার ছাত্র যুবদেরকে, বাংলার প্রতিটা স্তরের নাগরিকদেরকে রাস্তায় নামিয়ে ছাড়বে এই দিদিমণি। সেজন্য 2026 বাংলার জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে জনগণের জোট গঠন করতে হবে, জনগণের ঐক্য গঠন করতে হবে। আর এই জনগণের ঐক্য গঠনের যে ডাক পীরজাদা নওশাদ সিদ্দিকী দিয়েছে, নওশাদ সিদ্দিকীর সেই ডাকে বাংলার প্রত্যেকটা জনগণকে সাড়া দিয়ে ঐক্যর সঙ্গে বাংলা বাঁচানোর লড়াই, বাংলার গণতন্ত্র বাঁচানোর লড়াই, বাংলার জনগণের ঐক্যর লড়াই, বাংলার বিধানসভা থেকে শুরু করে লোকসভা, গ্রাম সভা, প্রত্যেকটা জনগণের যে অধিকার, আপনার আমার এই ট্যাক্সের টাকা যারা লুট করছে তাদেরকে কোমরে রশি বেঁধে কিভাবে বিধানসভার বাইরে বার করা যায়, জেলের মধ্যে ভরা যায়, তার ব্যবস্থা বাংলার জনগণকে 2026 নির্বাচনে করতে হবে। এর আগে একাধিকবার মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়েছেন, যখনই দেখা যাচ্ছে কোনো রকমের চুরির দায়ে আমাদের নেতা মন্ত্রীরা ধরা খেয়েছেন, বা সিডিআই কিংবা ইবিআই কিংবা ইডি যখনই কোনো রকমের তল্লাশি করেছে, মমতা সশরীরে দিল্লি হাজির হয়েছেন। এবারও দেখা যাচ্ছে ফাইল চুরির একটা ঘটনা ছিল। সম্প্রতি ইডি কেস কাপাডি চলছে, আপনার ইডির কেস যেটা আর কি শুনানি হওয়ার কথা ছিল পিছিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের কেস নিয়ে আবার শরীরে হাজির হয়েছেন মমতা ব্যানার্জি দিল্লিতে। কোনো রাজনৈতিক চক্র তো এসআইআর কিংবা এতে থাকতেও পারে, রাজনৈতিক কোনো সমীকরণ, সামনে ভোট। কি বলে দেখুন, দিল্লির যাওয়ার অনেকগুলো কারণ আমরা দেখছি। দিদিমণি দিল্লিতে গেলেন ভাই ভাইপোদেরকে বাঁচানোর জন্যও হতে পারে, এবং কয়লা, গরু, সোনা, আনফান, আবাস, যত রকমের দুর্নীতি আছে, এই দুর্নীতিবাজ তৃণমূল। অতএব এখন দিল্লিতে যে কার যে পায়ে ধরবে তার নেই ঠিক, কাকে ধরে, কাকে সেটিং করে, কাকে কিভাবে ম্যানেজ করে আবার বাংলায় চলে আসবে, এটা বোঝা বড় দায়। তবে আগামী দিনগুলো সৃষ্টিকর্তা যদি আমাদের বাঁচিয়ে রাখে, তাহলে আমরা দেখতে থাকব। তবে আমরা এটা আশঙ্কা করছি যে দিদিমণি তার ভাই ভাইপোদেরকে বাঁচাবার জন্য যেভাবে ফাইল চুরি থেকে শুরু করে, যেভাবে কয়লা চুরি থেকে শুরু করে, যেভাবে সরকারি টাকা তছরূপ হয়েছে, তার বিরুদ্ধে বাংলার জনগণ খেপে গেছে, বাংলার জনগণ ঐক্য হচ্ছে, বাংলার জনগণের জোটবদ্ধ হচ্ছে। আর এই জোটবদ্ধটাকে দিদিমণি ভয় পেয়ে দিল্লিতে যেতে পারে, না হলে তার ভাই ভাইপোদেরকে বাঁচাবার জন্য আবার বিজেপির সঙ্গে সেটিং করে ভিতরে গঠবন্ধন করে কিভাবে আগামী দিন মসনদে টিকে থাকা যায়, তার প্ল্যান প্রোগ্রামও হতে পারে। আগামী 14 তারিখে এসআইআর এর নাম তালিকা প্রকাশ হবে, সর্বশেষ তালিকা। তার আগেই এই দিল্লি যাত্রা, এবং কেন্দ্র সরকারকে দায়ী করা হচ্ছে, কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দায়ী করা হচ্ছে, সাধারণ মানুষ ভোগান্তি হচ্ছে। আমরা কে কাকে দায়ী করছে আমরা দেখব। ন্যায্য ভোটার, ইন্ডিয়ান সিটিজেন এবং ইন্ডিয়ায় বসবাস করে, ইন্ডিয়ার নাগরিক, ইন্ডিয়ায় জন্ম নিয়েছে, এই ভারতবর্ষের ভূমি আমার আপনার প্রত্যেকটা জনগণের ভূমি। এই ভারতের ন্যায্য যে ভোটার, বাংলার যদি একটা ভোটার বাদ পড়ে, সঠিক ভোটার যদি একটা বাদ পড়ে, তাহলে আন্দোলনকে কোথায় নিয়ে যেতে হয়, সে বিএলও দপ্তর, সিও দপ্তর, আর এসআইআর যে দপ্তরই বলুন না কেন, বিডিও অফিস, ডিএম অফিস, কিভাবে
মানুষের ভোট দেওয়ার অধিকার, কিভাবে মানুষের এসআইআর এর কাগজের যে অধিকার, মানুষের সঠিকভাবে যে ভোট প্রদান করার অধিকার ফিরিয়ে আনতে হয়, এটা পীরজাদা নওশাদ সিদ্দিকী জানেন এবং এটা নিয়ে 1 ইঞ্চি ছাড়ার জায়গা নেই। পশ্চিমবাংলার জনগণকে আমি আশ্বস্ত করছি, ভয় পাবেন না, ভেঙে পড়বেন না। যে রোল বার হবে, যে লিস্ট বার হবে, সেখানে যদি আপনাদের কারুর নাম বাদ পড়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনাকে নিয়ে কিভাবে আন্দোলন করতে হয়, লড়াই করতে হয়, আমরা আমাদের জীবনটাকেও আপনাদের জন্য দিতে প্রস্তুত আছি, রাজি আছি, এটা মাথায় রাখবেন।